হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আগের সিমলা ভ্রমণের ভিডিওতেই তোমাদের বলেছিলাম যে আমরা এরপর অমৃতসর যাব। সেই মতো আমরা চলে এসেছি অমৃতসর। আমরা অমৃতসর কিভাবে ঘুরলাম, কোন হোটেলে ছিলাম, সব কিছুই তোমাদের জানাবো। তোমরা শুধু ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা যারা কলকাতা থেকে ডাইরেক্ট অমৃতসর আসতে চাও তারা হাওড়া থেকে প্রতিদিনই অমৃতসর মেল ছাড়ে 7:15 সন্ধ্যেবেলায়। সেই ট্রেনেই তোমরা চলে আসতে পারো। আমরা এখানে এসে জালিয়ানওয়ালা বাগ, স্বর্ণ মন্দির, ওয়াঘা বর্ডার, দুর্গিয়ানা মন্দির সব জায়গায় ঘুরেছি। সেই অভিজ্ঞতাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। চলো তাহলে দেখে নিই একবার। আমরা বাই রোডে অমৃতসর চলে এসেছি। অমৃতসরে এসে আমরা এই পাইনবেরি হোটেলে ছিলাম। হোটেলটা স্টেশন থেকে একদমই কাছে এবং হোটেলের রিসেপশন, ডাইনিং থেকে শুরু করে রুম অবধি টোটাল অ্যাম্বিয়েন্সটাই খুব সুন্দর ছিল। হোটেলের নাম্বার আমি উপরে দিয়ে দিলাম, যদি তোমরা বুকিং করতে চাও করে নিতে পারো। সকালবেলায় আমরা ব্রেকফাস্ট করে বেরোলাম। এখানে সাইট সিনের জন্য অটো পাওয়া যায়। হোটেলের সামনে থেকেই অটোগুলো ছাড়ে এবং পার হেড 30 টাকা করে নেয় এই জালিয়ানওয়ালা বাগ পৌঁছে দিতে। আমরা একটা অটো নিয়ে চলে আসলাম এই জালিয়ানওয়ালা বাগের সামনে। এখানে এসে অটো থেকে নেমে বেশ মিনিট 5 হাঁটতে হয় এই জালিয়ানওয়ালা বাগ যেতে। ঘুরিতে এখন বাজে প্রায় সকাল 10টা। খুব একটা ভিড় নেই, রাস্তাঘাট ফাঁকাই বলতে গেলে, এবং চারিদিকটা খুব সুন্দর গার্ডেন করে জায়গাটাকে সাজানো। জালিয়ানওয়ালা বাগে প্রবেশ করার আগে প্রত্যেকের মনেই সেই দিনটার কথা মনে পড়ে যায়, যেদিনে সেই নারকীয় হত্যাকাণ্ড এখানে হয়েছে। তবে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন ঘুরতে আসে, কিন্তু এখানকার সেই ইতিহাস সকলের জানা আছে কি না এটা একটা কিন্তু প্রশ্ন। গুড মর্নিং বন্ধুরা, অমৃতসরে কালকে রাতে এসে পৌঁছে গেছি। আজকে আমরা সকালবেলায় বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি। এন্ট্রি নিয়ে নিয়েছি আমরা জালিয়ানওয়ালা বাগে, তো সেটাই দেখতে যাচ্ছি। তারপর স্বর্ণ মন্দির দেখে আমরা আবার চলে যাব ওয়াঘা বর্ডারে। খুব ভালো লাগছে। যাই হোক, আমরা এখন সেই ঐতিহাসিক জালিয়ানওয়ালা বাগে আমরা প্রবেশ করব দেখতে। তোমাদেরকেও সেই সমস্ত কিছুই শেয়ার করব, তোমরা সাথে। আমরা জালিয়ানওয়ালা বাগে গেট দিয়ে ঢুকে গেলাম। আমার যে সন্দেহটা ছিল সেটাই সত্যি হলো। কিছু ট্যুরিস্টের কনভারসেশনে বুঝতে পারলাম তারা কিসের জন্য এই জায়গাটা বিখ্যাত তাদের কাছে সেই নলেজটা নেই। তো আমরা যদি এই জায়গাটাকে দেখতে দেখতে সেই ঘটনাটা সম্পর্কে একবার স্মরণ করে নিই তাহলে মনে হয় সকলেরই ভালো হয়। সেই দিনটা ছিল 1919 সালের এপ্রিল মাস। পরাধীন ভারতবর্ষে ইংরেজ সরকার জারি করল রাওলাট আইন। এই আইন প্রয়োগ করে যে কোনো ভারতীয় নাগরিককে যখন তখন গ্রেপ্তার করে জেলে বন্দি করতে পারবে। এই রাওলাট আইনের জন্য শুরু হলো দেশ জুড়ে প্রতিবাদ বা গণ আন্দোলন। 13ই এপ্রিল এমনি একটি প্রতিবাদ করার জন্য সাধারণ মানুষ জমায়েত হয়েছিল এখানে। এই জালিয়ানওয়ালা বাগের মাঠে চলছিল শান্তিপূর্ণ প্রতিবাদ আন্দোলন। এই খবর জেনারেল ডায়ারের কানে পৌঁছে যায়। 12ই এপ্রিল অতিরিক্ত পুলিশ ফোর্সের বন্দোবস্ত তিনি করে ফেললেন। যখন সকলে শান্তিপূর্ণ আন্দোলন করছিলেন, এই ময়দানে প্রবেশের একটাই গেট ছিল, সেটাও ডায়ারের নির্দেশে বন্ধ করে দেওয়া হলো এবং শুরু হলো অতর্কিত গুলিবর্ষণ। প্রায় 1600 রাউন্ড গুলি চলেছিল। যারা দেওয়াল টপকে বাইরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তারা দেওয়ালের ওই পারে লুটিয়ে পড়ল। আর ওই ময়দানের একপাশেই একটা কুয়ো ছিল। অনেকে ঝাঁপ দিল, কিন্তু সেই চেষ্টাও ব্যর্থ হলো। পরবর্তীকালে 120 জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছিল। কুয়োর জলের রংটা হয়ে গেছিল পুরো লাল। আজও দেওয়ালের গায়ে
সেই গুলির চিহ্নগুলো রয়ে গেছে গণহত্যার সাক্ষীস্বরূপ। এই বর্বর হত্যার প্রতিবাদে দেশজুড়ে শুরু হলো প্রতিবাদী আন্দোলন। এই ঘটনার তদন্ত করে হান্টার কমিশন, যার দায়িত্বে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ওডওয়্যার। জেনারেল ডায়ার নিজের সাফাই পেশ করতে জানায় নিজেকে বাঁচাতে গুলি চালানোর নির্দেশ তিনিই দেন। তার তো পানিশমেন্ট হলোই না, বরং তার পদমর্যাদা বৃদ্ধি পেল, তবে এই শর্তে যে তিনি কোনোদিন আর ভারতবর্ষে আসতে পারবেন না। যেদিন এই হত্যাকাণ্ড হয়েছিল সেদিন এই ময়দানে উপস্থিত ছিল স্বাধীনতা সংগ্রামী উধাম সিং। ভাগ্যের জোরে তিনি বেঁচে যান, কিন্তু তিনি এই ময়দানে দাঁড়িয়ে শপথ নিয়েছিলেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ তিনি নিয়েই ছাড়বেন। এই ঘটনার ঠিক 8 বছর পর লন্ডনে থাকাকালীন কোনো এক অজানা রোগের শিকার হয়ে জেনারেল ডায়ারের মৃত্যু হয়। তখনও বেঁচে ছিলেন এই ঘটনার তদন্তে থাকা মাইকেল ওডওয়্যার। এদিকে উধাম সিং খবর পেয়ে লন্ডনে পৌঁছে যান আর কিছুদিন একটা রেস্তোরাঁয় কাজ নেন আর অপেক্ষা করতে থাকেন সঠিক সময়ের। শেষে সেই সময় হলো প্রায় 21 বছর বাদে, যেদিন লন্ডনের ইস্ট ইন্ডিয়া কোম্পানির একটা প্রোগ্রামে উপস্থিত হতে আসলেন মাইকেল ওডওয়্যার। আর সেই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন আরও একজন, তিনি হলেন উধাম সিং। তার হাতে একটা বই ছিল আর তার মাঝখানে ছিল অর্থ সঞ্চয় করে কেনা একটা লোডেড পিস্তল। ওডওয়্যার মঞ্চে উঠতেই 3টে গুলি পুরো ঝাঁঝরা করে দেয় ওডওয়্যারকে। মুহূর্তেই তিনি মৃত্যুবরণ করলেন। উধাম সিং শান্ত ও দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি প্রতিশোধ নিলেন। এই হত্যার অপরাধে 1940 সালে উধাম সিংকে ফাঁসি দেওয়া হয়, যদিও দেশবাসীর কাছে তিনি চির অমর রয়ে গেছেন। তবে আজকের এই পর্ব দেখার পর নিশ্চয়ই অনেকের মনেই সেই সত্য ঘটনাটা জ্বলজ্বল করে উঠবে। আমরা জালিয়ানওয়ালাবাগ দেখে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে আসলাম। এটা হচ্ছে বেরিয়েই একটা বাজার। এই গলিটা থেকে বেরোলেই আমরা রোডে গিয়ে পড়ব এবং তারই লেফট সাইডে হচ্ছে স্বর্ণ মন্দির। এই বাজারে দেখলাম অনেক কিছু পাওয়া যায়, ছেলেদের হাতের বালা, মেয়েদের ইয়াররিংস, তাছাড়া বেশ ঝকমকে জুতোর দোকান, কাপড় চোপড়ের দোকান, অনেক কিছুই দেখতে পেলাম। আমরা যেহেতু এবার যাব স্বর্ণ মন্দিরে, তাই হাতে আমাদের সময় কম থাকায় খুব একটা দেখবার সুযোগ আমাদের হলো না। অমৃতসরে যেহেতু আমরা আজকের দিনটা থাকবো, যদি সন্ধ্যাবেলায় টাইম পাই তাহলে একবার আসবো। সকালবেলা যখন আমরা এখান দিয়ে গিয়েছিলাম তখন এইসব দোকানপাট বন্ধ ছিল, তাই ফাঁকা ফাঁকা লাগছিল। এখন সব দোকানপাট খুলে যাওয়াতে বেশ চারিদিকটা এখন জমজমাট লাগছে। আমরা মন্দির চত্বরে এসে গেছি। সামনেই দেখতে পাচ্ছি ঝকঝকে সোনার চাঁদোয়ায় মোড়া স্বর্ণ মন্দির। প্রথমেই এখানে জুতো খোলার নিয়ম। এই মন্দিরের সব কিছু পরিষেবাই বিনা পয়সায় দেওয়া হয়। প্রথমে আমরা জুতো রাখার কাউন্টারে চলে গেলাম। কেউ যদি জিনিসপত্র রাখতে চায় সে ব্যবস্থাও আছে। মন্দির চত্বরটি ভারী সুন্দর, পাথরে বাঁধানো একদম। আমরা এগিয়ে গেলাম মন্দিরের মেন গেটের দিকে। চারিদিকে প্রচুর পুণ্যার্থীর ভিড়। কেউ মন্দিরে প্রবেশ করছে, কেউ দর্শন করে বেরিয়ে আসছে। পাঞ্জাবের সবথেকে বড় শহর হচ্ছে অমৃতসর, আর এই অমৃতসর বিখ্যাত এই গোল্ডেন টেম্পলের জন্য। এরপর এখানে ট্যাপ আছে, ট্যাপ ওয়াটার। সেখানে গিয়ে হাত ধুয়ে নিয়ে কোনো রুমাল বা হলুদ স্কার্ফ এখানে রাখা থাকে, সেই দিয়ে মাথাটাকে ঢেকে নিতে হবে। এই জলের মধ্যে দিয়ে পাটাকে ধুয়ে মন্দিরের মেন প্রবেশদ্বার দিয়ে আমরা প্রবেশ করলাম। আমাদের সামনে স্বর্ণ মন্দিরের এক অপূর্ব দৃশ্য। টলটলে নীলাভ জলের মাঝখানে এই সোনার মোড়কে বাঁধানো মন্দিরের চূড়া এক অপূর্ব মনোরম সৌন্দর্য তৈরি করেছে। অমৃতসরের স্বর্ণ মন্দির হলো একটি শিখ গুরুদ্বারা, যার দিনের বেলায় সৌন্দর্যের থেকে রাতের সৌন্দর্য কয়েক গুণ বেশি। আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই সৌন্দর্য দেখতে পাবেন। সারা বিশ্বে
এই মন্দিরটি গোল্ডেন টেম্পল নামে পরিচিত হলেও মন্দিরের আসল নাম হলো হরমন্দির সাহিব। 1577 সালে এই হরমন্দির সাহিবের নির্মাণ কাজ সম্পন্ন হয়। চতুর্থ গুরু রামদাস এই নির্মাণ কাজ সম্পন্ন করেন। সরোবরটি কিন্তু মানুষের দ্বারাই তৈরি। সরোবরের মাঝে মন্দির হবে এটাই স্কেচ করা হয়েছিল নির্মাণের সময়। 1604 সালে শিখ গুরু অর্জুন সিংহ শিখ ধর্মের আদি গ্রন্থটিকে এখানে আনেন এবং এখানেই প্রতিষ্ঠা করেন। এরপর শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংহ তার মৃত্যুর সময় কোনো শিখ ধর্মের মানুষকে তার উত্তরসূরি ঘোষণা না করে তার আদি গ্রন্থটিকেই উত্তরসূরির মর্যাদা দিয়ে যান, যার মধ্যে সমস্ত শিখ ধর্মের গুরুর বাণী লিপিবদ্ধ আছে। সেই থেকেই আদি গ্রন্থটি গুরু গ্রন্থ সাহিব নামে পরিচিত, যেটিকে প্রতিষ্ঠা করা হয়েছে মূল মন্দিরের মাঝখানে। এই মন্দিরের মধ্যে আছে ভারতের সবথেকে বড় লঙ্গরখানা, যেখানে প্রতিদিন লক্ষাধিক মানুষ বিনা পয়সায় ভোজন গ্রহণ করে থাকে। মূলত এই লঙ্গরখানা চলে মানুষের ডোনেশনের দ্বারা। আমরাও এখানে ভোজন করে বেরিয়ে আসলাম। তবে এটা ঠিক বন্ধুরা, স্বর্ণ মন্দিরকে ভালো করে দেখতে গেলে 2 থেকে 3 ঘন্টা সময় কমসে কম লাগে, কিন্তু আমাদের হাতে যেহেতু সময় কম, ঘড়িতে প্রায় 1:30 বেজে গেছে, তাই আমরা আর অপেক্ষা করতে পারলাম না। তবে ইচ্ছা আছে যদি সন্ধ্যেবেলায় সময় করতে পারি তাহলে অবশ্যই একবার আসব। ওয়াঘা বর্ডারে আমাদের 3টের মধ্যে পৌঁছাতে হবে, তাই আমরা বেরিয়ে পড়লাম। মন্দিরের সামনে যে রাস্তাটা রয়েছে সেখানেই অটোওয়ালারা ওয়াঘা বর্ডারে যাওয়ার জন্য বলতে থাকে। 200 থেকে 250 টাকা তারা চায়, মানে বার্গেনিং করে নিতে হয়। আমরা অবশ্য হোটেল থেকে আমাদের ট্রাভেল এজেন্সির গাড়িতে করেই গিয়েছিলাম। বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এই ওয়াঘা বর্ডার, দুর্গিয়ানা টেম্পল এবং সন্ধ্যাবেলায় স্বর্ণ মন্দির কেমন দেখতে লেগেছিল সেই ভিডিওটা পরবর্তীতে আনছি। আশা করি তোমাদের জালিয়ানওয়ালাবাগ এবং স্বর্ণ মন্দিরের ভিডিও খুব ভালো লাগবে। তোমরা লাইক কমেন্ট করে জানিও। তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।